বিসমিল্লাহির রহমানির রহিম। অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের নবম দশম শ্রেণী শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে আমি তোমাদের 13 অধ্যায়ে এই দ্বিতীয় লেকচারে পড়ানো শুরু করব। গত লেকচারে এই চ্যাপ্টার থেকে আমরা তেজস্ক্রিয়তা সম্পর্কে জেনেছিলাম আলফা বিটা গামা রশ্মির বৈশিষ্ট্য সম্পর্কে। আজকে আমরা জানতে চাইব যে আলফা বিটা গামা রশ্মির নিউক্লিয়ার বিক্রিয়াগুলো কেমনভাবে হয়, অর্থাৎ আলফা বিকিরণের দ্বারা নিউক্লিয়াসের কিরূপ পরিবর্তন ঘটে, বিটা বিকিরণের দ্বারা কিরূপ পরিবর্তন ঘটে এবং গামা রশ্মি নির্গমনের দ্বারা কিরূপ পরিবর্তন ঘটে, সেটা মূলত আজকে আমরা দেখব। প্রথমে দেখা যাক যে আলফা রশ্মির বিকিরণে মূলত কি ঘটে। আমরা জেনেছি যে আলফা রশ্মি বা আলফা বিকিরণ মূলত আলফা কণা সেটা হচ্ছে একটি হিলিয়াম নিউক্লিয়াস। সেক্ষেত্রে ধরে নিই এক্স হচ্ছে জনক নিউক্লিয়াস বা প্যারেন্ট নিউক্লিয়াস, যার পারমাণবিক সংখ্যা Z এবং ভর সংখ্যা A, এবং এটা অবশ্যই তেজস্ক্রিয়। এটা যখন আলফা কণা নির্গমন ঘটায়, আলফা কণা যখন এখান থেকে বের হয়ে যায়, তখন এর আরেকটি জাতক নিউক্লিয়াসের সৃষ্টি হয়, যেটাকে বলি আমরা ডটার নিউক্লিয়াস। তাহলে ডটার নিউক্লিয়াসে অ্যাকচুয়ালি Z অর্থাৎ পারমাণবিক সংখ্যা 2 কমে যায় এবং ভর সংখ্যা 4 কমে যায়, প্লাস আলফা কণা। আলফা কণার আমরা জানি যে পারমাণবিক সংখ্যা 2 আর ভর সংখ্যা 4, অর্থাৎ এখান থেকে যখন একটি আলফা কণা নির্গত হচ্ছে তখন তার পারমাণবিক সংখ্যা 2 হ্রাস পাচ্ছে, সেই 2টা এখানে, আর তার ভর সংখ্যা 4 হ্রাস পাচ্ছে, সেই ভর সংখ্যা আমরা আলফা কণার সাথে বেরিয়ে যাচ্ছে বলে এটা হ্রাস পাচ্ছে। তাহলে এটার আমরা একটা উদাহরণ যদি নিই, তাহলে দেখাতে পারি যে ইউরেনিয়াম 92 235, অর্থাৎ ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা 92, ভর সংখ্যা 235, এটা তার একটা আইসোটোপ। এখন এইটা যদি এটা হচ্ছে প্যারেন্ট নিউক্লিয়াস এবং এটা ক্ষয়প্রাপ্ত হয়ে এটা থোরিয়ামে পরিণত হয়, যার পারমাণবিক সংখ্যা 90 এবং এটা হয়ে যাচ্ছে 231, মানে 4 কমেছে আর এটা 2 কমেছে। তাহলে বাকিটা গেল কোথায়? বাকিটা হলো আলফা কণিকার সাথে চলে গেছে, অর্থাৎ হিলিয়াম নিউক্লিয়াস, বা সরাসরি আমরা সেখানে HEO লিখতে পারি, হিলিয়াম নিউক্লিয়াস, বা আলফা লিখলেও চলতো, দুটাই লেখা যায় এইরকম। এটাই হচ্ছে আমাদের আলফা কণা। এখন এই ছিল আলফা বিকিরণ। তাহলে আলফা বিকিরণে আমাদের মনে রাখতে হবে যে আলফা বিকিরণে ভর সংখ্যা 4 হ্রাস পায় আর পারমাণবিক সংখ্যা 2 হ্রাস পায় আলফা বিকিরণের দ্বারা। এই আলফা কণা অনেক মেগা ইলেকট্রন ভোল্ট পরিমাণ, 6 থেকে 6 মেগা ইলেকট্রন ভোল্ট পরিমাণ শক্তি নিয়ে বেরোতে পারে, অর্থাৎ 2 3 4 5 6, মোটামুটি 6 রেঞ্জের মধ্যে হয়। প্রচুর পরিমাণ শক্তি নিয়ে এটা বের হয় একটা ভাঙন থেকেই। এরপরে আসি আমরা বিটা বিকিরণ সম্পর্কে জানতে। বিটা বিকিরণে কি হচ্ছে? বিটা বিকিরণে মূলত একটি পরমাণুর নিউক্লিয়াসে যে নিউট্রন থাকে, সেই নিউট্রনটা মূলত ভেঙে যায়। পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে নিউট্রন ক্ষয়প্রাপ্ত হয়, ভেঙে যায়। ভেঙে গিয়ে কি হয়? ভেঙে গিয়ে এই একটা নিউট্রন পরিণত হয় একটি প্রোটনে এবং একটি ইলেকট্রনে। আমরা জানি যে নিউট্রনের চার্জ 0, আর নিউট্রন ভেঙে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন হয়, অর্থাৎ এখানে প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জ সমান, কিন্তু বিপরীত হওয়ার কারণে এখানে টোটাল চার্জের ব্যালেন্সে কিন্তু এখানে 0। তার সাথে একটি অ্যান্টি নিউট্রিনো নামের একটি কণা বের হয়, অতি পারমাণবিক কণিকা, অ্যান্টি নিউট্রিনো। এটার সৃষ্টি হচ্ছে এটার ভাঙনের দ্বারা। এই ভাঙনের দ্বারা 3টা সৃষ্টি হয়, তার মধ্যে এইটাকে বলছি আমরা বিটা কণা। ইলেকট্রন সেটাই হচ্ছে আমাদের বিটা কণা। এটাকে বলা হচ্ছে বিটা এমিশন বা বিটা ক্ষয়। তাহলে এই বিটা ক্ষয়েতে কি পাচ্ছি আমরা? বিটা ক্ষয়ে দেখা যাচ্ছে একটা নিউট্রন ভেঙে প্রোটন, ইলেকট্রন এবং অ্যান্টি নিউট্রিনো। আচ্ছা, অ্যান্টি বিষয়টা কি? অ্যান্টি মানে বাংলা যদি করি আমরা, তাহলে
প্রতিকণিকা, অর্থাৎ একটা কণিকার ঠিক যেন বিপরীত আরেক ধরনের কণিকা। মোটামুটি সব ধরনের বৈশিষ্ট্য ঠিক থাকবে, চার্জ যদি উল্টা হয়, মানে যে কোনো একটা বৈশিষ্ট্য যদি উল্টা হয় তাহলে সেটাকে আমরা বলি তার প্রতিকণিকা। তাহলে হয় স্পিন উল্টা হতে পারে বা তার চার্জ উল্টা হতে পারে, একটা বৈশিষ্ট্য সম্পূর্ণ উল্টা হবে, বাদ বাকি সকল বৈশিষ্ট্য তার ঠিক থাকবে। তাহলে এখানে নিউট্রিনো একটা কণিকা এবং তার বিপরীত কণিকা বা প্রতিকণিকা বা অ্যান্টি পার্টিকেল হচ্ছে অ্যান্টি নিউট্রিনো। তো নিউট্রিনোর কোনো চার্জ নেই এবং এর ভর শূন্যই বলা যায়, শূন্যের খুবই কাছাকাছি, এক্স্যাক্ট জিরো না, তবে জিরোর খুবই কাছাকাছি হচ্ছে এই কণার ভর, নিউট্রিনো কণার ভর। নিউট্রিনো একটি খুব বিস্ময়কর রহস্যময় একটি কণিকা। এটি খুব কম পদার্থের সাথে রিয়্যাক্ট করে, যার ফলে এটি সব কিছু ভেদ করে চলে যেতে পারে। এটি যে কোনো পদার্থের মধ্যে দিয়ে চলে যেতে পারে, পৃথিবী ভেদ করে চলে যেতে পারে, মানুষের শরীর তো ভেদ করে চলে যাবেই, নক্ষত্র থেকে নক্ষত্র, সৌরজগৎ সব কিছু এটা অতিক্রম করতে পারে। কাজেই অসংখ্য নিউট্রিনো বা অ্যান্টি নিউট্রিনো আমাদের মধ্যে দিয়ে এখন পাস করে চলে যাচ্ছে। তো এই কণিকা সম্পর্কে আমরা আরো ডিটেলস হয়তো উপরের ক্লাসে জানবো। আপাতত এতটুকুই আমরা একটা পরিচয় নিলাম যে অ্যান্টি নিউট্রিনোর চার্জ 0 হবে, এর ভর শূন্যের কাছাকাছি হবে এবং এটি প্রতিকণিকা, তার মানে তার একটা মূল কণিকাও আছে। এখন এটার আমরা যদি একটি সাধারণ ফর্মুলা যদি জেনে নিই, অর্থাৎ রিঅ্যাকশন ফর্মুলা, তাহলে দাঁড়াচ্ছে যে জনক নিউক্লিয়াস হবে AZ এরকম। এটা যদি একটা বিটা ক্ষয় করে তাহলে তার, দেখো এই নিউট্রনটা কিন্তু ভেঙে প্রোটন যেটা হয়, প্রোটনটা ভিতরে থেকে যাচ্ছে আর একটা ইলেকট্রন বা বিটা কণা বের হয়ে গেল। প্রোটন যদি ভেতরে থেকে যায় তাহলে পারমাণবিক সংখ্যা কি হচ্ছে, পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে। কাজে যেটা ডটার নিউক্লিয়াস তার পারমাণবিক সংখ্যা 1 বাড়ছে, কিন্তু ভর সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে কি? ভর সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? কেননা এখানে একটা নিউট্রন ভেঙেছে, অর্থাৎ এখানে প্রথমে A থেকে মনে হচ্ছে একটা 1 মাইনাস হলো, কিন্তু পর মুহূর্তেই প্রোটন এসে যোগ হয়েছে। কাজেই ভর সংখ্যা যেহেতু নিউট্রন এবং প্রোটনের যোগফল, সংখ্যার যোগফল, কাজেই এখানে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার টোটাল যোগফলে কোনো পরিবর্তন হচ্ছে না, যা ছিল তাই থাকছে। এরপরে আমরা এখানে লিখতে পারি যে ইলেকট্রন মাইনাস, এইভাবে আমরা ফর্মুলাটাকে লিখতে পারি এবং এটা একটা উদাহরণ দিতে পারি আয়োডিন দিয়ে। আয়োডিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 53, এক্ষেত্রে বলা যায় 53, আর এর যে আইসোটোপটা আমরা নিব সেটা হচ্ছে 131। তাহলে এই ফর্মুলা অনুসারে তার সাথে একটা যোগ হবে, তাহলে যদি পারমাণবিক সংখ্যার সাথে 1 যোগ হয় নতুন পরমাণু হবে, সেটা হচ্ছে জেনন, আর সেটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 54, আর এটা যা ছিল তাই থাকবে 131 প্লাস ইলেকট্রন, তার সাথে অবশ্যই অ্যান্টি নিউট্রিনো থাকবে, এটা তো বলাই যায়। এখন এই বিটা কণা হচ্ছে এই ইলেকট্রনটা যেটা প্রচন্ড বেগে বের হয়ে যায়, এটার এনার্জি কতটা ডিপেন্ড করছে কতটুকু এনার্জি নিয়ে আমার এই অ্যান্টি নিউট্রিনো কণাটা বের হচ্ছে তার উপরে। তো এই ছিল বিটা রিঅ্যাকশন। আমরা বিটা রিঅ্যাকশন তাহলে মনে রাখবো, বিটা এমিশনে মনে রাখবো যে তার ভর সংখ্যা একই থাকে কিন্তু পারমাণবিক সংখ্যা 1 বেড়ে একটি নতুন মৌলে পরিণত হয়। এখন বিটা ক্ষয়ের আরেকটা রূপ আছে, সেটাকে বলা হয় পজিটিভ বিটা এমিশন। এটা ছিল বিটা এমিশন বা বিটা ডিকে, আর হচ্ছে পজিটিভ বিটা ডিকে। সেটা আবার কিরকম? আচ্ছা, সেটার ক্ষেত্রে যেটা হয় সেটা আমরা এখন দেখাচ্ছি যে পরমাণুর ভেতরে, নিউক্লিয়াসের ভেতরে, এর আগেটা দেখালাম যে নিউট্রন ভেঙে গিয়েছে, এখন দেখাবো যে এই নিউক্লিয়াসের ভেতরের প্রোটন ক্ষয়প্রাপ্ত হতে পারে। প্রোটন ভেঙে কি হতে পারে সেখানে দেখাই, এখানে পাশের চিত্রে প্রোটন, তার চার্জ হচ্ছে পজিটিভ, সেইটা ভেঙে একটি নিউট্রন হবে যার চার্জ 0 প্লাস একটি, দেখো ইলেকট্রনের চিহ্নের উপরে প্লাস চিহ্ন দিলাম, তাহলে এটা আবার কি দাঁড়ায়? ইলেকট্রনের আমরা জানি নেগেটিভ চার্জ বিশিষ্ট, এটি হচ্ছে ইলেকট্রনের প্রতিকণিকা বা অ্যান্টিপার্টিকেল, এটির নাম হচ্ছে পজিট্রন। আর অ্যান্টিপার্টিকেল বোঝানোর জন্য তার উপরে এরকম একটা বার চিহ্ন দেওয়া যায়। বার এর আগে যেরকম আমরা দিয়েছি নিউট্রিনোর উপরে অ্যান্টি নিউট্রিনো, আর এক্ষেত্রে হচ্ছে ইলেকট্রনের উপরে, অর্থাৎ ইলেকট্রনের প্রতিকণিকার নামকরণ করা হয়েছে পজিট্রন। কাজেই পজিট্রনের চার্জ পজিটিভ, তাহলে পজিটিভ চার্জ 0 চার্জ, মানে টোটাল চার্জ আগেও যা পরেও তা, 0 চার্জের ব্যালেন্স আছে। এবং তার সাথে যেটা বের হবে এখন সেটা হচ্ছে নিউট্রিনো, নট অ্যান্টি নিউট্রিনো, কারণ এই বিটা মিশনে একটাই শুধুমাত্র প্রতিকণিকা থাকার সুযোগ আছে। কাজে এখানে একটি মাত্র প্রতিকণিকা ছিল, এটা ছিল মূল কণিকা। এখন এটা যখন প্রতিকণিকা তখন এটা মূল কণিকা, এটা তখন নিউট্রিনো, নট অ্যান্টি নিউট্রিনো। তাহলে এইটার যদি আমরা ফর্মুলা এখন দাঁড় করাতে চাই, তাহলে দেখো এখানে প্রোটন সংখ্যা
ভেঙে গিয়েছে, প্রোটন সংখ্যা কমেছে, কিন্তু নিউট্রন কিন্তু এখানে অ্যাবজর্ব হয়ে যাবে, নিউট্রন থেকে যাবে, আর এখান থেকে পজিট্রন এই ই প্লাস বের হয়ে যাবে। ঠিক আছে, কাজেই ভর সংখ্যার এখানেও কোনো পরিবর্তন ঘটছে না। তাহলে কিসের পরিবর্তন ঘটছে? পারমাণবিক সংখ্যা 1 কমে যাচ্ছে, একটা প্রোটন কমে গেল, কাজে পারমাণবিক সংখ্যা কমে গেছে। আর এর আগে আমরা দেখেছিলাম একটা প্রোটন বেড়ে গিয়েছে, নিউট্রন ভেঙে একটা প্রোটন বেড়েছে, আর এখন প্রোটন ভেঙে একটা নিউট্রন আসছে। মূল ভর সংখ্যা ঠিকই আছে, কিন্তু পারমাণবিক সংখ্যা কমে গেছে। কাজে যদি আমরা এটাকে দেখাই, তাহলে এখান থেকে দেখাতে পারি। এইখানে আমাদের এটা ছিল জনক নিউক্লিয়াস বা প্যারেন্ট নিউক্লিয়াস, সেখান থেকে যে ডটার নিউক্লিয়াসটা হবে তার একটা পারমাণবিক সংখ্যা হ্রাস পাবে। পাশাপাশি ইলেকট্রন পরিবর্তে এখানে পজিট্রন আসবে, বেরিয়ে যাবে, প্লাস নিউট্রিনো। এটা হচ্ছে তার ফর্মুলা। এই অনুযায়ী আমরা যদি একটা উদাহরণ দেখতে চাই এই ফর্মুলা অনুযায়ী, তাহলে সেটা কার্বন দিয়ে আমরা দেখাতে পারি। কার্বন এর একটি অ্যাসিড হচ্ছে কার্বন 11, তার পারমাণবিক সংখ্যা 6। কাজে এটার তার আগের বোরনে পরিণত হবে, যার পারমাণবিক সংখ্যা 5 এবং ভর সংখ্যা 11, প্লাস পজিট্রন এমিট করছে, নিউট্রিনো। তাহলে এটা হলো পজিটিভ বিটা ডিকে, পজিটিভ বিটা ডিকের এটা একটি উদাহরণ। এরপরে আমরা বিটা 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 বিকিরণ নিয়ে যে আলোচনাটা ছিল, সেটা মূলত দুই ধরনের অংশটা আমরা আলোচনা করলাম, বিটা বিকে এবং পজিটিভ বিটা ডিকে, এবং এর আগে ছিল পজিটিভ নেগেটিভ বিটা ডিকে, এটা পজিটিভ বিটা ডিকে। এখন আমরা দেখব গামা বিকিরণটা কেমন। গামা বিকিরণ আমরা জানি যে আলফা বিটা গামা তিনটা মধ্যে আলফা এবং বিটা হচ্ছে কণা অ্যাকচুয়ালি, যেটা আমরা দেখলাম যে একটি হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, আরেকটি হচ্ছে ইলেকট্রন বা পজিট্রন, একটু আগে যেটা দেখলাম। একমাত্র গামাটা হচ্ছে কোনো কণা নয়, সেটা হচ্ছে সরাসরি তড়িৎচুম্বকীয় বিকিরণ। কাজেই এখন এই গামাটা কিভাবে হয় সেটা আমরা দেখে নিই। গামা মূলত হয় একটি উত্তেজিত অবস্থায় থাকা একটি নিউক্লিয়াস থেকে, যেটা ইউরেনিয়াম হতে পারে, ইউরেনিয়াম 235 হতে পারে। সেটা এক্সাইটেড স্টেট বোঝানোর জন্য এরকম আমরা একটি স্টার চিহ্ন দিই তার সাথে, বা অ্যাস্ট্রিক চিহ্ন বলে এটাকে, অ্যাস্ট্রিক চিহ্ন দেই, স্টার ঠিক বলা যাবে না। এটা উত্তেজিত অবস্থা মানে এই নিউক্লিয়াসের ভেতরেও অ্যাকচুয়ালি নিউক্লিয়নগুলোরও কি থাকে, শক্তি স্তর থাকে। নিউক্লিয়নগুলো শক্তি স্তর থেকে এনার্জি যখন সেটা অতিরিক্ত অর্জন করে, তখন এই নিউক্লিয়নগুলো কি হয়, উঁচু শক্তি স্তরে গিয়ে থাকে। তোমরা যদি উঁচু ক্লাসে যখন নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে পড়বা, তখন এই বিষয়ে ডিটেলস পাবা, যদি কেউ পড়ো তাহলে জানতে পারবা। তো আপাতত আমরা শুধু এতটুকুই জানি যে নিউক্লিয়াসের ভেতরেও কক্ষপথের মতো বিষয় থাকে, শক্তির বন্টন থাকে, এবং সেখানে উচ্চ স্তরে চলে যেতে পারে নিউক্লিয়নগুলো, যার ফলে সেটা এক্সাইটেড স্টেট হয়। যেমন করে একটা পরমাণু এক্সাইটেড স্টেট থাকতে পারে, তার একটি ইলেকট্রন নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে চলে গেলে যেরকম এক্সাইটেড স্তরে থাকে, ঠিক তেমনিভাবে নিউক্লিয়াসও তার নিউক্লিয়নগুলো নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে গিয়ে এক্সাইটেড স্টেট হতে পারে। এটি সাধারণত হয় যখন একটি নিউক্লিয়াস বা একটি তেজস্ক্রিয় পরমাণু যখন বিটা এমিশন করে বা আলফা এমিশন করে, অর্থাৎ বিটা কণা বা আলফা কণা যখন ক্ষয় হয়, যখন নিঃসরণ হয়, তখন খুবই অল্প সময়ের জন্য মূল যে নিউক্লিয়াসটা সেটা কি হয়, সেটা উত্তেজিত অবস্থায় চলে যায়। একটা তো আলফা ওখান থেকে বের হয়ে গেলই, তারপরে সেটা কি হতে পারে, সেটা উত্তেজিত অবস্থায় থাকতে পারে, এবং তখন সেটা এক ধরনের শক্তি বের করে দেওয়ার মধ্য দিয়ে তার যে স্বাভাবিক অবস্থা সেই অবস্থায় ফিরে আসতে পারে, নিরুত্তেজ হতে পারে, যদি আমরা এভাবে বলি। তাহলে এটা যদি আমাদের এভাবে এটা তাহলে কি হবে, এটা যা ছিল তাই থাকবে, কারণ এখানে শুধু এনার্জিটা আমাদের বের হবে, এবং এনার্জিটা বের হবে আমাদের এরকম তরঙ্গ আকারে, অর্থাৎ এটাই হচ্ছে গামা রেডিয়েশন। তাহলে এখান থেকে একটা এনার্জি বের হয়ে গেল, হওয়ার ফলে এটা যে উত্তেজিত অবস্থা ছিল সেটা খালি কমে গেল, কিন্তু এক্ষেত্রে তার পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যার কোনোই পরিবর্তন হবে না, যা ছিল তাই থাকবে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের রিঅ্যাকশন সূত্রটা কেমন হতে পারে, AZ, এটা অবশ্য বোঝানোর জন্য আমরা এরকম অ্যাস্ট্রিক চিহ্ন দিতে পারি, যেটা হচ্ছে উত্তেজিত অবস্থা। এরপরে XC থাকবে, ZZ থাকবে, এই থাকবে, প্লাস গামা পার্টিকেল, এবং গামার জন্য দুটাই জিরো, কারণ এটা চার্জহীন, ভরহীন একটি
রশ্মি বা ফোটন বলতে পারি আমরা। এখন এটার একটি উদাহরণ কি দেওয়া যায়? উদাহরণ দেওয়া যায় আয়োডিন দিয়ে। ইউরেনিয়ামটাও হয়, এটা একটা উদাহরণ হিসেবে ছিল এখানে। আয়োডিন দিয়ে দিচ্ছি 53 তার পারমাণবিক সংখ্যা, এবং এটা আইসোটোপ হচ্ছে 125। সেটা উত্তেজিত অবস্থায় থাকলো, এবং এরপরে কি হচ্ছে সেটা দেখা গেল যা ছিল তাই থাকলো, অর্থাৎ 53 থাকলো, 125 থাকলো, প্লাস এই গামারে চলে গেল। গামারে নিঃসরণের দ্বারা তার শক্তি থেকে শক্তি কিছু বের করে দিল। তাহলে এই ছিল গামা বিকিরণ সম্পর্কে আলোচনা। তাহলে গামা বিকিরণে আমরা কি দেখলাম? গামা বিকিরণে মূল নিউক্লিয়াসের বা জনক নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যার কোনোই পরিবর্তন হয় না, শুধুমাত্র এনার্জিটা বের হয়ে যায় তড়িৎচুম্বকীয় বিকিরণ আকারে, এবং এটা খুবই শক্তিশালী বিকিরণ। কিন্তু আলফাতে কি হলো? আলফাতে আমরা দেখছি যে দুইটি পরমাণু, দুইটি প্রোটন কমে যাচ্ছে, অর্থাৎ তার পারমাণবিক সংখ্যা 2 কমছে, ভর সংখ্যা 4 কমছে। বিটা এমিশনের ক্ষেত্রে দুই রকম ঘটনা ঘটতে পারে, অর্থাৎ তার ভর সংখ্যা ঠিকই থাকবে সব ক্ষেত্রেই, কিন্তু পারমাণবিক সংখ্যা 1 কমতেও পারে, পারমাণবিক সংখ্যা 1 বাড়তেও পারে। আর গামা এমিশনে কোনো রকমই তার চেঞ্জ হয় না, শুধুমাত্র এনার্জিটা বের হয়ে যাচ্ছে গামার শক্তি আকারে। এই ছিল আলফা বিটা গামার রিয়াকশন তেজস্ক্রিয় ক্ষেত্রে, তেজস্ক্রিয় নিমিশনের ক্ষেত্রে নিউক্লিয়ার রিয়াকশনটা কেমন সেটা আমরা জানলাম। এখন আমরা আসি আরেকটি টপিক নিয়ে আলোচনা করি, তেজস্ক্রিয়তার পরে। এখন আসে তেজস্ক্রিয়, এই যে ক্ষয় হচ্ছে, এই তেজস্ক্রিয় ক্ষয়ের কোন পরমাণুটা বা কোন নিউক্লিয়াসটা কখন ভাঙবে এটা আমরা কখনোই আগে থেকে বলতে পারি না। এটা সম্পূর্ণই প্রকৃতির খেয়াল, অর্থাৎ ওই নিউক্লিয়াসগুলো কখনোই ভাঙবে, কোনটা ভাঙবে এটা আমরা আগে থেকে কখনোই বলতে পারবো না, বা কোনো প্রেডিকশনও করতে পারবো না। কাজেই যে কোনো সময় ভাঙতে পারে। কাজেই এই কখন ভাঙবে এটা সরাসরিভাবে হিসাব করা যায় না, কিন্তু আরেকটা হিসাব করা যায় যে নির্দিষ্ট পরিমাণ নিউক্লিয়াস থেকে ঠিক তার নির্দিষ্ট সময় পরে কতটুকু টোটাল পার্সেন্টেজ চলে যায় সেটা আমরা বের করতে পারি, অর্থাৎ ঠিক তার অর্ধেক হতে কতটুকু সময় লাগে সেটাকে আমরা বের করতে পারি। ধরে নাও, কথার কথা আমরা ধরে নিচ্ছি যে একটা পদার্থের মধ্যে আমাদের নিউক্লিয়াস আছে, এরকম অনেকগুলো নিউক্লিয়াস। কতটি আছে? 100টি নিউক্লিয়াস আছে, এবং এগুলো সবই হচ্ছে তেজস্ক্রিয়। কোনটা কখন ভাঙছে জানি না, প্রথমে 5 নাম্বারটা ভাঙলো, তারপরে 93 নাম্বারটা ভাঙলো, তারপরে আবার 65 নাম্বার ভাঙলো, তারপরে আবার হয়তো 22 নাম্বারটা ভাঙলো। কখন কোন নিউক্লিয়াসটা ভাঙবে সেটা কখনোই আমরা বলতে পারবো না, এবং একটা ভাঙার অনেক দিন পরে আরেকটা ভাঙতে পারে। এটা ডিপেন্ড করছে তার স্থায়িত্ব উপরে বা তার সুস্থিতির উপরে। কাজে এক একটা নিউক্লিয়াস ভাঙার সময় এক এক রকম হয়। তাহলে এই যে তার 100টা নিউক্লিয়াস ছিল, কিছু সময় পরে দেখা গেল যে নির্দিষ্ট একটা সময় পরে তার এই নিউক্লিয়াস সংখ্যা হয়ে গেছে এখানে মোট কয়টি? 50টি। মানে ঠিক তার অর্ধেক ক্ষয়ে গিয়েছে। ক্ষয়ে অন্য মৌলে রূপান্তরিত, ক্ষয়ে যে ভ্যানিশ হয়ে গেছে তা না, ক্ষয়ে অন্য মৌলে রূপান্তরিত হচ্ছে। সেই মৌলগুলো এখানে থাকবে, বা আলফা এমিশন বিটা এমিশন যে আমরা আলোচনা করলাম সেটা। অ্যাকচুয়ালি এটা ছিল আমাদের এক্স এবং এটা হচ্ছে ওয়াই। এই এক্স এর সংখ্যা যা ছিল সেই নিউক্লিয়াস থেকে 50% ক্ষয়ে গিয়ে যদি ওয়াই থাকে তার 50% হয়ে যায়, তখন যে সময়টা নেয় সময়, এই সময়টাকে আমরা বলছি অর্ধায়ু, এবং এটাকে প্রকাশ করছে এরকম বড় টি নিচে হাফ লিখে। এটা হচ্ছে অর্ধায়ু, মানে অর্ধেক আয়ু, মানে অর্ধেক ক্ষয়ে যেতে বা অর্ধেক নিউক্লিয়াস পরিমাণ ভেঙে যেতে যে পরিমাণ সময় লাগে। এখানে অর্ধেক বলতে বুঝে নিতে হবে যে মোট পরিমাণের অর্ধেক। একটি নিউক্লিয়াসের তো অর্ধেক হচ্ছে না, মোট পরিমাণের অর্ধেক। তাহলে এখানে আমার অ্যাকচুয়ালি কথার কথা 100 ধরে নিয়েছিলাম, কিন্তু কোটি কোটি অ্যাকচুয়ালি নিউক্লিয়াস থাকবে, সেখান থেকে যাই থাকুক তার ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হবে। ভরের বিচারেও এটা আমরা অনেক সময় বলে থাকি যে যদি আমার কাছে 1 গ্রাম থাকে কোনো তেজস্ক্রিয় পদার্থ, 1 গ্রাম পরিমাণ থাকে, তাহলে সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে সেই মৌলটার হাফ গ্রাম থাকবে আর হাফ গ্রাম ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে হাফ গ্রাম হতে যে সময় লাগে সেটার সময়টাকে আমরা বলছি অর্ধায়ু। কাজেই এখনকার আলোচনা বলতে পারি অর্ধায়ু কি জিনিস। কাজে কোনো তেজস্ক্রিয় মৌলের নির্দিষ্ট পরিমাণ নিউক্লিয়াস এর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হতে যে সময় লাগে তাকে বলা হচ্ছে ওই মৌলটির অর্ধায়ু। কারণ এক একটা মৌলের অর্ধায়ু বা এই সময়টা আলাদা আলাদা হয়, কাজে এটা ওই মৌলের অর্ধায়ু।
এখন অর্ধায়ুকে আমরা স্টাডি করলে এইভাবে দেখতে পারি যে অর্ধেক হতে যে সময় থাকলো তার পরবর্তী আবারও অর্ধেক হতে ওই একই সময় লাগে। অর্থাৎ আমি একটা যদি উদাহরণ দেই, যে ধরুন না কোনো একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 100 বছর, তাহলে এর অর্থটা কি হবে? যদি ধরে নাও এরকম হয় যে টি হাফ দাঁড়ালো কোনো একটি মৌলের 100 বছর, 100 ইয়ার, এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে যে এইখানে যে পরিমাণ আমার মূল নিউক্লিয়াস বা যেটা তেজস্ক্রিয় মৌল ছিল, মূল প্যারেন্ট নিউক্লিয়াস, সেটা যা ছিল সেটা ভেঙে তার অর্ধেক সংখ্যক পরিমাণ নিউক্লিয়াস ভেঙে, এবং এই নিউক্লিয়াসের সংখ্যা যদি আমাদের প্রথমে হয় n0 পরিমাণ এখানে নিউক্লিয়াস ছিল, সেখানে এই এক্সই থাকলো কতটুকু? এখন এক্স থাকলো যেটা n হলো তার এখনকার অবস্থা, অর্থাৎ যেটা এখনো ক্ষয়প্রাপ্ত হয়নি, সেটা হচ্ছে ঠিক অর্ধেক। অর্থাৎ যদি 100টাতে বললাম উদাহরণ, এটা n0 এর মান যদি 100 হয়, তাহলে এখানে n এর মান কত হচ্ছে? 50। তাহলে অর্ধেক সংখ্যক ভেঙে গেল, যা ছিল তাই, সেই একই মৌলটা অর্ধেক সংখ্যক ক্ষয়প্রাপ্ত হতে যে সময় লাগছে, এখন এই সময়টাই হচ্ছে আমাদের টি হাফ হচ্ছে 100 বছর। তার মানে ঠিক 100 বছর পরে সে অর্ধেক হবে। এরপরে আরো 100 বছর পরে কি হবে? আমি এখানে ওদিকে যেহেতু জায়গা এখানে দেখাই, আরো 100 বছর পর সেটা যা ছিল তারও আবার অর্ধেক হবে। অর্থাৎ এইখানে এই n এর মান নতুন যেটা হবে সেটা হচ্ছে n0/4, মানে এটার সাথে যদি অর্ধেক গুণ করো তাহলে n0/4। আরো 100 বছর পরে কি হবে? আরো 100 বছর পরে হবে যে মূলটা থাকবে অবশিষ্ট, সেটা হবে, সেটার নিউক্লিয়াসের সংখ্যা হবে ওই আগে যা ছিল তার কত? 8/1 তাহলে এটা হলো প্রথমে অর্ধেক, তারপরে তার সাথে হাফ গুণ করে হলো প্রথমটার 4/1 এখন আছে, মানে এটা 50%, তারপরে আরো ভেঙে এটা হলো 25% অফ n0 এর 25%, আরো অর্ধায়ু সময় পরে সেটা দাঁড়াচ্ছে প্রাথমিক সংখ্যার 8/1। অর্থাৎ প্রতিটা ধাপে অর্ধেক করে হয়ে যাচ্ছে। এটি হলো অর্ধায়ুর মূল বৈশিষ্ট্য। এখন এখান থেকে আমরা কিন্তু একটা গাণিতিক ধারার মতো পেয়ে যাচ্ছি। গাণিতিক ধারা দেখো এখানে হাফ, 1/4, 1/8, কাজে এটি একটি গাণিতিক ধারায় আমরা এটা পেয়ে যাচ্ছি। এটাকে যদি আমরা এভাবে দেখাই গাণিতিক ধারাটা, তাহলে কেমন হয়? আমরা গাণিতিক ধারায় এইভাবে দেখাতে পারি, এদিকে আমরা দিচ্ছি সময়, আর এদিকে দিচ্ছি আমরা অক্ষত নিউক্লিয়াস সংখ্যা n দ্বারা প্রকাশ করলাম সময়। তাহলে এখানে সময় হচ্ছে প্রথম অর্ধায়ু পরে, মানে ফার্স্ট টি হাফ পরে এখানে কতটুকু হবে? এটা হবে n0/2, বা এইভাবে না লিখে আমরা এইভাবে দেখাতে পারি যে এটা হবে n0 এর অর্ধেক। তারপরে দুইটা অর্ধায়ু পরে কত হবে? n0 এর 1/4। তারপরে তিনটা অর্ধায়ু পরে কত হবে? n0 ইন্টু 1/8। এরপরেরটা কি হবে বোঝাই যাচ্ছে, 1/16। কয়টা অর্ধায়ু পরে? 4টা অর্ধায়ু পরে। কাজেই যত সময় অতিক্রান্ত হবে এটা তার অর্ধেক এইভাবে এটা পরিণত হতে থাকবে। কাজে এখানে কিন্তু আমরা একটা সিরিজ পেয়ে যাচ্ছি এরকম যে 1, তারপরে হাফ, তারপরে হচ্ছে 1/4, তারপরে 1/8, তারপরে 1/16। কাজে এটাকে যদি আমরা অর্ধায়ু সংখ্যাটাকে হিসেবে নিয়ে আসি 4, তাহলে এটাকে লিখতে পারি যে এখানে n এর মান যেটা দাঁড়াচ্ছে সেটা অ্যাকচুয়ালি n0 এর 2n, অর্থাৎ লেখা যায় এই n এর মান যেটা হবে সেটা হচ্ছে n0 এর 1/2 ছোট n। তাহলে ছোট nটা কি? ছোট nটা হচ্ছে এই অর্ধায়ু সংখ্যা, এই 3 বা 4 বা 2 বা 1, এইটা হচ্ছে অর্ধায়ু সংখ্যা। তাহলে দেখো এটার মান যখন 4 বসাবো তখন কত হবে? 1/2 হলে কত হয়? 16। এটা হয়ে গেল। যদি 3 বসাও বা 2 বসাও, 2 বসালে কত হচ্ছে? n এর মান 2 দুগুণে 4, কাজে 1/4, 2 এর জন্য 1/4। এইভাবে আমরা একটা সাধারণ সমীকরণ দিয়েও এটা মনে রাখতে পারি পুরো ঘটনাটাকে, যেটা কিভাবে হ্রাস পাচ্ছে। এখন আমরা এই জিনিসটার
একটা সিরিজের মতো দেখলাম। এখন এরপরে কিন্তু এটার আমরা একটু গ্রাফিক্যাল ভিত্তিতেও দেখে নিতে পারি গ্রাফিক্যালি এটা কেমন হয়। এক্স অক্ষ বরাবর আমরা দিচ্ছি সময় টি। এটা হতে পারে অর্ধায়ু, হতে পারে অর্ধায়ুর একক কি হতে পারে, অর্ধায়ুর একক সময়টা আমরা নিতে পারি, সময়ের একক যেগুলো হয়, অর্থাৎ সেকেন্ডে হতে পারে। এখানে এসআই একক বলে আসলে সেরকম কিছু হয় না, কারণ সেকেন্ড দিয়ে অনেক বড় সময়কে বুঝতে সমস্যা হয়। এই জন্য যেগুলোর অর্ধায়ু কম সেটা সেকেন্ডে হতে পারে বা দিনে হতে পারে, যে কারো 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 অর্ধায়ু হচ্ছে 5 দিন বা 4 দিন, কারোটা ঘন্টায় হতে পারে, ঘন্টা হতে পারে, দিন হতে পারে, এমনকি বছরও হতে পারে। মাস সচরাচর হয় না, সপ্তাহ সচরাচর হয় না, হয় দিন, দিনের পরে হয় বছর। কোনো কোনো তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু হয় কয়েক কোটি বছর পর্যন্ত, মিলিয়ন বছর পর্যন্ত হতে পারে বা বিলিয়ন বছর হতে পারে। আর কিছু কিছু তেজস্ক্রিয় মৌল মাত্র কয়েক সেকেন্ডের জন্য তৈরি হতে পারে। কাজেই এটা ডিপেন্ড করে কি ধরনের মৌল তার উপরে। তো এখানে আমরা দেখি যে এখানে লিখছি যে অক্ষত নিউক্লিয়াস সংখ্যা, অক্ষত নিউক্লিয়াস সংখ্যা সেটাকে n দ্বারা প্রকাশ করছি। প্রাথমিকভাবে সেই মানটা হচ্ছে n0, অর্থাৎ সময় গণনার শুরুতে যখন সময়ের মান 0, যেটা এর আগে আমি ছকে দেখালাম, সেখানে সময়ের মান যখন 0 তখন স্টার্টিং এ আমার নিউক্লিয়াস যে কটা আছে সেই মানটাকে আমরা প্রকাশ করছি n0 দ্বারা। হতে পারে ধরে নাও সেটা হচ্ছে 10 লাখ আমার কাছে নিউক্লিয়াস আছে, তেজস্ক্রিয় নিউক্লিয়াস। যখন থেকে আমি হিসাব শুরু করছি এই মুহূর্ত থেকে, সেই মুহূর্তে তার উপস্থিত ছিল অক্ষত নিউক্লিয়াস ছিল 10 লাখটি। এরপরে যদি সময় অতিবাহিত হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এক অর্ধায়ু পরে t½ সময় যখন যাবে, তখন ঠিক তার এই n0 এর অর্ধেক, তাহলে এই দৈর্ঘ্যটার অর্ধেক যদি আমরা বিবেচনা করি তাহলে এইরকম পাচ্ছি। এই অর্ধেকের পরিমাণে নেমে আসবে অর্ধায়ুর সংখ্যা, অর্ধায়ু পরে নিউক্লিয়াসের সংখ্যাটা নেমে আসবে। দ্বিতীয় অর্ধায়ু পরে মানে একই রকম সময় ব্যবধানে আমরা তখন এটাকে 2t½ বলতে পারি। তখন এইখানে শুরুতে যা ছিল এইটার আবার কি হয়ে যাবে, এইটারও অর্ধেক হয়ে যাবে। তার মানে মূলটার কত, মূলটার 4 ভাগের 1 ভাগ, এই যে মূলটার 1 2 3 4 ভাগের 1 ভাগ, বা এইটার থেকে এটার মধ্যে যাওয়ার সময় যা ছিল তার আবার অর্ধেক হয়ে যাবে। তাহলে এইখানে আসবে সংখ্যাটা, গ্রাফের বিন্দুটা আমরা এখানে পাবো। আর প্রথমটা তো এখানে ছিলই। 3t½ একই রকম দূরত্ব মোটামুটি যদি হাতে এঁকে নেই, তাহলে 3t½ এই সময় পরে মানে আরো একটা অর্ধায়ু পরে কি হবে, এটার যা ছিল তার অর্ধেক। তাহলে এটার অ্যাকচুয়ালি কত, এটার হচ্ছে 8 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে। 4t½ এটার অর্ধেক হবে। এইরকম এরকম চলতেই থাকবে। তাহলে এটা কি থেকে যাবে এখানে কোথাও, অসীম সময় গিয়ে থেকে যাবে, মানে এক্স অক্ষকে ছেদ করবে, কাছাকাছি সময় এটা করবে না। তবে যাদের অর্ধায়ু খুবই কম সময়ের জন্য তাদের কথা ভিন্ন, কিন্তু যদি অর্ধায়ুর সংখ্যা যথেষ্ট বড় হয় তাহলে এটা অনেক দূর সময় পর্যন্ত যাবে, যে এটা প্রায় শূন্যের কাছাকাছি হবে। এখন এটাকে যদি আমরা এই বিন্দুগুলোকে যদি আমরা ফ্রি হ্যান্ডে যোগ করি, সোজাসুজি স্কেল ধরে এটা টানা যাবে না, কারণ এদের মাঝখানেও কিন্তু ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আর এটা বোঝার জন্য এটা ফ্রি হ্যান্ডে আঁকতে হবে। তাহলে সেটা যদি আমরা আঁকি, যোগ করে দিই এখান থেকে, এইভাবে এটা চলতে থাকবে। এটাকে আমরা বলি যে সূচকীয় হারে হ্রাস পাচ্ছে বা এক্সপোনেনশিয়ালি এটা ডিক্রিজ হচ্ছে। প্রকৃতির মধ্যে যা ঘটনা ঘটে মূলত সবই প্রায় এই নিয়ম, এক্সপোনেনশিয়ালি হয় আপ হয় বা এক্সপোনেনশিয়ালি ডাউন হয়। এগুলো প্রকৃতির নিয়মের সাথে থাকে। যে কোনো জিনিস প্রকৃতির মধ্যে যেটা বাড়ে বা কমে এই নিয়ম মেনে চলে। ইভেন যে ভাইরাসের যে সংক্রমণ চলছে আমাদের এখানে, সেটাও এক্সপোনেনশিয়ালি রাইজ করে এবং এক্সপোনেনশিয়ালি আবার ফল করে, এরকমই হয়। তো সেক্ষেত্রে আমরা এই গ্রাফটা দেখে বুঝে নিতে পারবো যে ওটার নেচারটা কিরকম বা তার অর্ধায়ু কিরকম, কিভাবে সেটা কমছে। এখানে আমরা দুটো পয়েন্ট আমরা দিতে পারি। এই জায়গাটা হচ্ছে n0/2 এবং এটা হচ্ছে n0/4। বাকিগুলো এখানে আর দেখানো সম্ভব হচ্ছে না। তাহলে এই ছিল মোটামুটি
অর্ধায়ু সংক্রান্ত আলোচনা। তোমাদের এই বই থেকে অর্ধায়ুর যদি প্রবলেম আসে, এখান থেকে অর্ধায়ুর প্রবলেম আসতে পারে, তাহলে সেটা কিরকম হয় আমি একটা উদাহরণ এরকম দিতে পারি। একটা উদাহরণ প্রথমে এরকম দেই। ধরে নাও কোনো একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু দিয়ে দিল যে 2 বছর, অর্থাৎ তোমাকে বলে দিল যে কোনো একটি মৌলের অর্ধায়ু হচ্ছে 2 বছর, 2 ইয়ার্স। তাহলে এর প্রারম্ভিক সংখ্যা যদি বলে দেয় যে শুরুতে এটার এন নটের মান, এন নট তো বলবে না, বলবে প্রারম্ভিক সংখ্যা এন নটের মান, এটা ধরে নাও বলে দিল যে 9000টি নিউক্লিয়াস ছিল, 9000। তাহলে 6 বছর পর কি পরিমাণ নিউক্লিয়াস অবশিষ্ট থাকবে 6 বছর পর? তার মানে 6 বছর যদি হয়, তার মানে এই অর্ধায়ুর কয় গুণ? 3 গুণ। 3 দুগুণে 6, যেহেতু 2 বছর করে, কাজেই 2 বছর আরো 2 বছর, 4 বছর আরো 2 বছর, মানে 3টা অর্ধায় পরে আমাদের হচ্ছে 6 বছর। 2 4 6 এইখানে। তাহলে এইখানে যখন আসে তখন এইখানে এই সংখ্যাটা কত y অক্ষ বরাবর সেটা চাচ্ছে। আর স্টার্টিং এ এন নটের মান কত বলে দিল, যে এইটা বলে দিল 9000। তাহলে ঐকিক নিয়ম ঠিক নয়, মানে এটা আমরা লজিক্যালি স্টেপ বাই স্টেপ এভাবে বলতে পারি যে একটি অর্ধায়ু পরে থাকবে কত, একটি অর্ধায়ু পরে থাকবে হচ্ছে এটার অর্ধেক, অর্থাৎ 9500 অর্ধেক। তার মানে টি হাফ, 1 টি হাফ পরে কত থাকবে, এটা হয়ে যাবে n এর সংখ্যাটা হয়ে যাবে n নট বাই 2, অর্থাৎ 9000 এর অর্ধেক। দুটি টি হাফ অর্থাৎ কত সময়, 4 বছর। 4 বছর পরে সেটা কত হবে, n নট বাই 4, এই যে n নট বাই 4 এইখানে, অর্থাৎ 9000 ভাগ 4। 3টি অর্ধায়ু অর্থাৎ মোট 6 বছরে এটা কত হবে, n নট বাই 8, তাহলে দাঁড়াচ্ছে 9000 বাই 8। তাহলে এই হবে উত্তর, যে এইটার রেজাল্ট যা আসবে সেটা হবে অক্ষত, অবশিষ্ট অক্ষত নিউক্লিয়াস সংখ্যা। এখন যদি প্রশ্নটা এরকম করে যে ক্ষয়প্রাপ্ত হয়েছে কত, অক্ষত না চেয়ে যদি একটু ঘুরিয়ে বলে যে কতটুকু, মানে 6 বছর পরে কি পরিমাণ নিউক্লিয়াস ক্ষয়প্রাপ্ত হবে, কি পরিমাণ নিউক্লিয়াস আছে সেটা জানতে না চেয়ে কি পরিমাণ নিউক্লিয়াস ভেঙে গিয়েছে, ক্ষয়প্রাপ্ত হয়েছে, সেটা যদি জানতে চায় তাহলে আর কিছুই না, তাহলে আমরা ওই 9000 মূল যেটা সংখ্যা ছিল সেটা থেকে এইটা বাদ দিব, তাহলে অবশিষ্ট সংখ্যা পেয়ে যাব। অর্থাৎ যেটা অবশিষ্ট থাকবে, যেটা ক্ষয়প্রাপ্ত হয়েছে, ডিকে হয়েছে, আমরা ডি লিখতে পারি, সেটা হবে ওই n নট মাইনাস n। তাহলে এটা n এর মান হচ্ছে এত, কাজে n নট মাইনাস n নট বাই 8। এই রেজাল্টটা হবে তখন কি পরিমাণ নিউক্লিয়াস ক্ষয়প্রাপ্ত হয়েছে। তো এরকম করে সময়ও চাইতে পারে, আমাকে যদি সংখ্যাটা দিয়ে দেয়, আমাকে যদি উল্টো করে অঙ্কটা দেয় যে এই 9000 আর এই মানটা দিয়ে দিল, তাহলে কতটুকু সময় অতিবাহিত হলো সেটাও বলে দিতে পারে। বা আমাকে অর্ধায়ুটা না বলে দিয়ে আমাকে বললো যে এরকম 6 বছর পর এটা 9000 থেকে এত হয়, তাহলে মৌলটার অর্ধায়ু কত, সেখান থেকেও আমি অর্ধায়ুর সংখ্যাটা বের করে নিয়ে অর্ধায়ুর পরিমাণটা হিসাব করতে পারি, সেটাও করা যেতে পারে। তার মানে এখান থেকে যদি কোনো প্রবলেম হয় সেগুলো অর্ধায়ু সংক্রান্ত হবে, মানে অর্ধায়ুর সময়টা হবে অর্ধায়ু পূর্ণ গুণিতক, আর মোট সময় হবে, তাহলে আমরা মোট সময়টাকে এভাবে চিন্তা করতে পারি যে মোট যে সময় লাগছে ক্ষয়প্রাপ্ত হতে, সেটা যদি টি হয় সেটা হবে অ্যাকচুয়ালি ওই অর্ধায়ু পূর্ণ গুণিতক n, যেগুলো আমরা এখানে দেখছি যে n এর মান হচ্ছে 1 2 3 ইত্যাদি। এখন এটার মান ফ্র্যাকশন নিয়েও কি আমরা মান বের করতে পারবো, যে কোনো একটা মানের জন্য পারবো কি, যে কোনো সময়ের জন্য পারবো, কিন্তু সেটা তোমাদের লেভেলে এই সমীকরণটা আমরা ব্যবহার করবো না, এটা ক্যালকুলাস লাগবে, এটা উচ্চ মাধ্যমিক পর্যায়ে তোমরা পাবা। তোমাদের লেভেলে শুধুমাত্র অর্ধায়ুর পূর্ণগুণিতক সময়ের জন্য হিসাব করে আমরা যে কোনো ক্যালকুলেশন করতে পারবো। এখন তেজস্ক্রিয়তার একটু সংক্ষিপ্ত একটু বলে নিই, তেজস্ক্রিয়তার ব্যবহার কেমন হতে পারে। তেজস্ক্রিয়তার নানাবিধ ব্যবহার আছে, চিকিৎসা ক্ষেত্রে আছে, ক্যান্সারের নিরাময়ের ক্ষেত্রে আছে, চিকিৎসার জন্য যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলোকে জীবাণুমুক্ত করার ক্ষেত্রে একটা তেজস্ক্রিয়তার ব্যবহার আছে। তারপরে পুরো শরীরকে স্ক্যানিং করার জন্য আছে, এগুলোর ব্যবহার আছে। তারপরে কৃষিক্ষেত্রে আছে, কৃষিক্ষেত্রে নতুন জাত উদ্ভাবনের জন্য তেজস্ক্রিয় বিকিরণ ব্যবহার করা হয়। খাদ্যদ্রব্য থেকে ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ভাইরাসকে দূর করানোর জন্য
কখনো কখনো এটা ব্যবহার হতে পারে, তেজস্ক্রিয়তা ব্যবহার হতে পারে। এরকম অনেক জায়গাতে তেজস্ক্রিয়তা ব্যবহার হচ্ছে, তবে এটি খুব সাবধানে আমাদের ব্যবহারটা করতে হবে, জানতে হবে, যাতে করে কোনো এটা মিস ইউজ না হয়, বা এটার অসাবধানতা বশত যদি মানব শরীরে এটা প্রবেশ করে তাহলে এটা ক্যান্সার যেরকম নিরাময় করতে পারে, সেরকম ক্যান্সার সৃষ্টিও করতে পারে তেজস্ক্রিয়তার কারণে, বিশেষত গামা ডিকের কারণে। গামা রশ্মির বিকিরণ খুব মারাত্মক বিকিরণ। এছাড়া আর কি এদের এদের ইয়ে থাকতে পারে, ব্যবহার থাকতে পারে অনেক রকম। যেরকম যত সভ্যতা এগিয়ে যাচ্ছে, এখন বিদ্যুৎ উৎপাদনের জন্য আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ব্যাপারটা চিন্তায় আসতেছে সবার। আমাদের দেশেও এরকম একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হতে যাচ্ছে অদূর ভবিষ্যতে। কিন্তু এটার সংরক্ষণ এবং এটার রক্ষণাবেক্ষণ এবং এখান থেকে যেগুলোকে আমরা বলবো যে ওয়েস্ট ম্যাটেরিয়াল যেগুলো বের হবে, সেটা নিউক্লিয়ার কিন্তু, অর্থাৎ সেটা তেজস্ক্রিয়, সেটা তেজস্ক্রিয় বিকিরণ ঘটায় এবং সেটা যথেষ্ট ক্ষতিকর, এবং এটা অনেক উচ্চ মাত্রায় তেজস্ক্রিয়তা থাকে। কাজে এই আবর্জনাগুলো বা এই যেগুলো বর্জ্য পদার্থ বের হবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে, সেটা যেখানে সেখানে এটা ডাম্পিং করা যাবে না, এটাকে নিয়ে ফেলতে হবে সুনির্দিষ্ট জায়গায়, এবং সেটা অনেক গভীরে মাটির নিচে, এবং সেটাও অনেক যত্ন সহকারে করতে হবে, অনেক সতর্কতার সাথে করতে হবে। এখান থেকে যদি সামান্য একটু ত্রুটি বিচ্যুত হয়, এটা যদি পরিবেশে ছড়িয়ে পড়ে, তাহলে এটা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। কাজে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তো নিউক্লিয়াস এবং তার বিকিরণ নিয়ে যে আলোচনা ছিল এই চ্যাপ্টারে, সেটা মোটামুটি আমি এখানে আজকে আলোচনাটা শেষ করলাম। অধ্যায় থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম যদি আসে, তোমরা সেটা করার চেষ্টা করবা। কিছু কিছু টেস্ট পেপারে পাবা, কিছু কিছু এমসিকিউ আকার আসতে পারে, সৃজনশীল আকারও মাঝে মধ্যে পাওয়া যায়, তবে বোর্ডে হয়তো এরকম সৃজনশীল আসেনি। বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নে তোমরা সেটা পাবা এবং প্র্যাকটিস করবা। আগামী ক্লাসে আমরা ইলেকট্রনিক্সের বিষয়টা নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত তোমরা ভালো থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।